এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, এখন থেকে তুমি সাবধান হয়ে যাও। আমি বিয়ে করব, আল্লাহ ওয়াদা করলাম আমরা যৌতুক নেব না, আমরা যৌতুক নিব না, এটা হারাম, এটা হারাম। আরে মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়ের বাবা থাকে মেয়ের ভরণ পোষণের কর্তা, আর মেয়েটার বিয়ে হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে তার দেখাশোনা করার দায়িত্ব হলো স্বামীর। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কেন এই যৌতুক নিবেন? এবং যৌতুককে কেন্দ্র করে আমি বহুত মেয়ের জীবন চলতে দেখেছি। স্বামী বলছে, এই তোর বাপ বলছিল বিয়ের সময় আমাকে ফ্রিজ দিবে, আমাকে ফ্ল্যাট দিবে, এখনো দিচ্ছিস না কেন? যা তোর বাবার বাড়ি চলে যা, যেদিন নিয়ে আসতে পারবি সেদিন আমি ঘরে তুলবো। মেয়েটার বাবার আর্থিক অবস্থা দেখে বারবার বলেছে, বাবা তোমার মানে জামাই তো আমাকে এইভাবে অনেক ধরনের আঘাত করতেছে, আমাকে হাত তুলে প্রহার করেছে, আমাকে ঘর থেকে রাতের অন্ধকারে বের করে দিয়েছে, শেষ পর্যন্ত আমি স্বামীর বাড়ি ছেড়ে আমাকে বাড়িতে চলে আসতে বাধ্য করেছে। বাবা আপনি তাকে যদি এই টাকাগুলো না দেন তাহলে আমাকে রাখবে না। বাবা বলছে আমি টাকা কোথায় থেকে দিব? আর এই দিক দিয়ে যৌতুকের অভিশাপে ধ্বংস হয়ে গিয়ে ওই তার ব্রেন যে বিকৃত হয়ে গিয়েছে, সেই অভিশপ্ত সন্তান মেয়ের উপরে টর্চার করছে, মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে। এমনকি শেষ পর্যন্ত ক্ষতিটা কি হয়েছে আমরা পত্রিকায় দেখি। মেয়েটা বাবার আর্থিক অবস্থা দেখে স্বামীর কাছেও জায়গা নাই, বাবার কাছেও টাকা নাই, তখন ওই মেয়েটা বাধ্য হয়ে ফ্যানের মধ্যে ওড়না ঝুলিয়ে অনেক আমার বাংলার স্বাধীন সোনার বাংলার মেয়েদের অকালে জীবন ছড়তে দেখা যায়। কথা বলেন ঠিক না? আরো বলছি দেখি সামাজিকতার বাইরে বলছি, এগুলো সমাজের জীবনের একটি সামাজিক জীবনে কিন্তু ভয়ঙ্কর অভিশাপ। এই তিনটা জিনিস, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওয়াজের ভিতরে শতকরা 90-95 মাহফিল কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় না, আলোচনা আসেও না। এগুলো প্রতিটা মাহফিল অন্তত 15 মিনিট করে যৌতুক এবং মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা সবার জন্য সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা নূরী হুজুর একটা কথা বলছিলেন, আসলে যৌতুক আমরা তো আলোচনা করতেছি যৌতুকের বিরুদ্ধে। আমার মনে হয় সরকার যদি আইন পাস করে দেয় আমাদের জন্য বহুত এহসান হবে। কারণ আমরা তো বলতেছি আমাদের যদি একটা এর পাশাপাশি যদি রাষ্ট্রীয় একটা আইন থাকে, রাষ্ট্রীয় যদি একটা আইন থাকে, শুধুমাত্র রাষ্ট্রীয় আইন হলে চলবে না, আইনের প্রয়োগ লাগবে। আমি এবিসি থেকে শুরু করছি আর কি, এক্স ওয়াই জেড যাইতেছি, তো আইনের প্রয়োগও লাগবে। আমরা আইনের বাস্তবতা চাই। কথা বলেন ঠিক কি না? আইনের কি চাই? বাস্তবতা চাই। ওই যে আমার পূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন, বিয়ে হলে কমিউনিটি সেন্টার ছাড়া নাকি সুন্দর হয় না, কমিউনিটি সেন্টার লাগবেই। এইরকম একটা রেওয়াজ কিন্তু সমাজে চলে গেছে। বাবা অনর্থক আপনি মেয়ের বাবার উপরে জুলুম করবেন না, অনর্থক। আপনাদেরকে অনুরোধ করব, আপনি মনে রাখবেন আজকে যেই মেয়েটাকে আপনি বিয়ে করতেছেন, আপনি বলতেছেন যে আমার 500 লোক না গেলে আমার স্ট্যাটাস বজায় থাকে না। মনে রাখবেন যাকে আপনি বিয়ে করছেন, বিয়ের দিন 500 লোককে খাওয়ানোর পর 500 লোক চলে গিয়েছে, পরের সাথে সাথে কিন্তু বিয়ে কবুল হওয়ার পরে কিন্তু মেয়েটা আপনার স্ত্রী, সে যাকে বিয়ে করছেন সে আপনার স্ত্রী, আর আপনার স্ত্রীর মা বাবা কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি। অনেক টাকা নষ্ট হলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মায়ের জায়গায়, আপনার বাবা মায়েরই অনেক আর্থিক ক্ষতি হলো। এবং যে মেয়েটাকে বিয়ে দিয়েছে, মেয়ের বাপ তো একদিন আপনিও তো হবেন। আপনি দেখবেন তখন কেমন লাগে যে আমাকে সুকেস না দিলে, সেগুন কাঠের খাট না দিলে, আমাকে ফ্রিজ না দিলে, 2.5 লাখ টাকার আইফোন না দিলে এবং একটা ফ্ল্যাট না দিলে আমি বিয়ে করব না। মনে রেখো মান হাফারা হুফিয়া, মনে রেখো তুমি যে প্রক্রিয়া গ্রহণ করেছো, একদিন তোমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যখন ওই ছেলের পক্ষ থেকে দাবিগুলো জুড়ে মারবে, তখন তুমি বুঝবে তোমার বিয়ের সময় যে কষ্ট আর বিড়ম্বনা দিয়েছিল তা কত কষ্টের ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, এখন থেকে তুমি সাবধান হয়ে যাও। আমি বিয়ে করব, আল্লাহ ওয়াদা করলাম আমরা যৌতুক নেব না, আমরা যৌতুক নিব না, এটা হারাম, এটা হারাম। আরে মেয়েটার বিয়ে হওয়ার আগ
বাবা থাকে মেয়ের ভরণ পোষণের কর্তা, আর মেয়েটার বিয়ে হওয়ার পর মেয়ের মৃত্যুর আগ পর্যন্ত দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে তার দেখাশোনা করার দায়িত্ব হলো স্বামীর। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কেন এই যৌতুক নিবেন? এবং যৌতুককে কেন্দ্র করে আমি বহুত মেয়ের জীবন চলতে দেখেছি। স্বামী বলছে, এই তোর বাপ বলছিল বিয়ের সময় আমাকে ফ্রিজ দিবে, আমাকে ফ্ল্যাট দিবে, এখনো দিচ্ছিস না কেন? যা তোর বাবার বাড়ি চলে যা, যেদিন নিয়ে আসতে পারবি সেদিন আমি ঘরে তুলবো। মেয়ে তার বাবার আর্থিক অবস্থা দেখে বারবার বলেছে, বাবা তোমার মানে জামাই তো আমাকে এইভাবে অনেক ধরনের আঘাত করতেছে, আমাকে হাত তুলে প্রহার করেছে, আমাকে ঘর থেকে রাতের অন্ধকারে বের করে দিয়েছে, শেষ পর্যন্ত আমি স্বামীর বাড়ি ছেড়ে আমাকে বাড়িতে চলে আসতে বাধ্য করেছে। বাবা আপনি তাকে যদি এই টাকাগুলো না দেন তাহলে আমাকে রাখবে না। বাবা বলছে আমি টাকা কোথায় থেকে দিব? আর এই দিক দিয়ে যৌতুকের অভিশাপে ধ্বংস হয়ে গিয়ে ওই তার ব্রেন যে বিকৃত হয়ে গিয়েছে, সেই অভিশপ্ত সন্তান মেয়ের উপরে টর্চার করছে, মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে। এমনকি শেষ পর্যন্ত ক্ষতিটা কি হয়েছে আমরা পত্রিকায় দেখি। মেয়েটা বাবার আর্থিক অবস্থা দেখে স্বামীর কাছেও জায়গা নাই, বাবার কাছেও টাকা নাই, তখন ওই মেয়েটা বাধ্য হয়ে ফ্যানের মধ্যে ওড়না ঝুলিয়ে অনেক আমার বাংলার স্বাধীন সোনার বাংলার মেয়েদের অকালে জীবন ছড়তে দেখা যায়। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুরুতেই বলেছি হারামের মধ্যে কোনো আরাম নাই। তোমার জীবনের শুরু যদি হয় হারাম দিয়া, মনে রাখবে শয়তান তোমাকে সময়ে সময়ে জায়গায় জায়গায় পদস্খলন করবে। এই জন্য আমরা যৌতুক নিব না, যৌতুক দেব না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের ওয়াদা দেখে আমি অত্যন্ত প্লিজড হয়েছি, অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের এই যৌতুক বিরোধী এবং মাদক আর জঙ্গিবাদ বিরোধী সেমিনারে আপনাদের সকলের অংশগ্রহণ আর স্বতঃস্ফূর্ত মনোভাব, আপনাদের আগ্রহকে যেন আল্লাহ পাক সামনের দিকে যাওয়ার জন্য আরো স্পৃহা জাগিয়ে দেয় এবং কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে, পারিবারিক জীবনকে সুন্দর করে সাজাতে পারি। সবাই জবানটা খুলে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আল্লাহ পাক এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এই জন্য আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি। 11 মার্চ জমিয়তুল কার লেখা লেখা থাকবে, আমার তোমার লেখা থাকবে না, না লেখা 11 মার্চ জমিয়তুল ফালাহ, 11 মার্চ যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিশাল বড় মহাসমাবেশ জমিয়তুল ফালাহ চট্টগ্রাম। আপনাদের সকলকে সেখানে দেশভরের উলামায়ে কেরাম এভাবে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে আমার বক্তব্যের কারণে বক্তব্যে কোনো অসঙ্গতি প্রকাশ পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার আদবে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসুন আমরা